শুরু করে দিন। Assalamu alaikum. This is Nazmul Hassan. Welcome to you to this Universal BCS Academy's English program. A lot of you have done our classes regularly. A lot of students have changed their lot by our classes. Your lot will be changed, inshallah. Correction হচ্ছে একটি খুবই লম্বা প্রসেস। আসলে এটা দীর্ঘদিন প্র্যাকটিসের বিষয়। কারেকশন বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে আমাদের টোটাল গ্রামার এবং টোটাল যে ভোকাবুলারি, এই ভোকাবুলারি ইউজের একটা কমপ্লিশন, একটা কম্বিনেশন হচ্ছে কারেকশন। আমরা আমাদের এর আগের কারেকশন ক্লাসগুলোতে বিভিন্ন ভোকাবুলারি বেসড কারেকশন, গ্রামার বেসড কারেকশন এগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা ভোকাবুলারি রিলেটেড কিছু কারেকশন নিয়ে কথা বলবো। আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি, আপনারা আজকের ক্লাসে জয়েন দিন। ভোকাবুলারি রিলেটেড যে কারেকশন গুলো, এগুলো কিন্তু আমাদেরকে অনেক ভালো গ্রামার জানা সত্ত্বেও এগুলো আমাদেরকে অনেক বেশি পরিমাণে কষ্ট দেয়। তাহলে আজকে আমাদের কারেকশন টপিকস হচ্ছে ভোকাবুলারি বেসড কারেকশন। ভোকাবুলারি বেসড কারেকশন আজকে আমরা ভোকাবুলারি রিলেটেড কিছু আলোচনা করব। আচ্ছা, ভোকাবুলারি রিলেটেড কারেকশনের মধ্যে কতগুলো ভোকাবুলারি আছে সেগুলো হচ্ছে যেমন কি হোমোফোনস বা ওয়ার্ডস অফেন কনফিউজড। এই ওয়ার্ডস অফেন কনফিউজড বা হোমোফোনস এগুলো কিন্তু আমাদের কারেকশন হিসেবে প্রায় সময় আসে। যেমন আমাদের প্রিভিয়াস একটি পিএসসি এক্সামে এইভাবে এসেছিল, the man is adopt. The man is adopt. The man is adopt. Adopt in English. The man is adopt in English. আসলে the man is adopt in English এই সেন্টেন্সটি একটি ভুল সেন্টেন্স। কেন? কারণ অ্যাডপ্ট মানে হচ্ছে অনুসরণ করা, অবলম্বন করা, বা অ্যাডপ্টেড সান মানে হচ্ছে দত্তক নেওয়া পুত্র। তাহলে এটা সঠিক ইংলিশ হবে, কারেক্ট ইংলিশ হবে, এর কারেক্ট ফর্ম হবে the man is adopt in English. The man is adept in English. Adept in মানে হচ্ছে যোগ্যতা সম্পন্ন, দক্ষ, যোগ্য। তাহলে the man is adopt in English হবে না, adept in English হবে। ওকে, তাহলে এইভাবে এই যে adopt এবং adept প্রায় সমুচ্চারিত শব্দ, ওয়ার্ডস অফেন কনফিউজড, হোমোফোনস, এই হোমোফোনস গুলো দিয়ে আমাদের বিভিন্ন এক্সামে আসে। এটা ছাড়াও আমাদের পিএসসি আরেকটি এক্সামে এসেছিল, tornado seeder affected our village. Tornado seeder affected our village. A tornado seeder affected our village. It's a wrong sentence. এটা পুরোপুরি একটি রং সেন্টেন্স। এটা সঠিক সেন্টেন্স হবে tornado seeder affected our village. Tornado seeder affected হবে না, tornado seeder affected our village. কেন ইফেক্টেড হবে না? এই ইফেক্ট এবং এফেক্টেড ডিফারেন্সটা যদি আমরা একবার জেনে যাই তাহলে আমাদের কাছে এটা ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের এটা ইউজেসটা ক্লিয়ার হয়ে যাবে। ইফেক্ট
ইফেক্টেড শব্দটি ভার্ব নয়, এফেক্টেড শব্দটি ভার্ব। টর্নেডো সিডর হচ্ছে একটা ডিজাস্টারাস ন্যাচারাল ক্লাইমেট, ন্যাচারাল ডিজাস্টার। এটি কিন্তু ক্ষতি করে, এটি খুবই হার্ম করে। এই হার্ম করা, এই ক্ষতি করা, হার্ম করা হচ্ছে এফেক্টেড। হার্ম করা, ক্ষতি করা হচ্ছে এফেক্টেড, ইফেক্টেড নয়। ওকে, তাহলে টর্নেডো সিডর এফেক্টেড আওয়ার ভিলেজ। এফেক্টেড মানে হচ্ছে ক্ষতি করা, এফেক্টেড মানে কি ক্ষতি করা, এফেক্টেড ক্ষতি করা। আর ইফেক্টেড এখানে ব্যবহার হবে না, ইফেক্টেড কোনো ভার্ব নয়। তবে তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে এই যে এফেক্ট শব্দটি ক্ষতি করা অর্থে ভার্ব হবে, এফেক্ট শব্দটি একটি ভার্ব এবং এটা অর্থ হচ্ছে ক্ষতি করা। আমি আবার বলছি, এফেক্ট শব্দটি হচ্ছে একটি ভার্ব এবং এটির বাংলা অর্থ হচ্ছে ক্ষতি করা। আর ইফেক্ট শব্দটি, ইফেক্ট শব্দটি একটি নাউন এবং এটির অর্থ হচ্ছে ফলাফল অথবা প্রভাব। ইফেক্ট শব্দটি একটি নাউন, এটার অর্থ হচ্ছে ফলাফল অথবা প্রভাব। একটি সাবজেক্টের পরে এফেক্ট হবে, কখনো ইফেক্ট হবে না। ওকে, আবার এই ইফেক্ট থেকে আমরা এটাকে অ্যাডজেক্টিভ করতে পারি ইফেক্টিভ। ওকে, তাহলে আমরা এফেক্টেড এবং ইফেক্টেড এর ডিফারেন্স বুঝলাম। এফেক্ট হচ্ছে সাবজেক্টের পরে বসে এবং এটি ভার্ব হিসেবে কাজ করে। ভার্ব যত জায়গায় বসতে পারে, এফেক্ট শব্দটিও তত জায়গায় বসতে পারে। আর ইফেক্ট শব্দটি হচ্ছে একটি নাউন মূলত। আবার এটি ইফেক্টিভ যদি বলি আমরা, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর ইফেক্ট শব্দটি যেহেতু নাউন, এটি নাউনের জায়গায় বসে। তাহলে আমরা খুব চমৎকার, তাহলে আমি আমাদের 15 মিনিটস ক্লাসে আমরা এই মেসেজটা দিতে চাই যে আসলে কোন মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলো, কোন টপিকস গুলো কিভাবে আমাদের এমপিসিস করা উচিত। তাহলে ওয়ার্ডস অফেন কনফিউজড বা সমচ্চারিত শব্দ দিয়ে আমাদের বিশেষ পরীক্ষা সহ পিসির বিভিন্ন এক্সামে আসে। কনফিউজিং ওয়ার্ডস, এগুলোকে কনফিউজিং ওয়ার্ডস বলে, অথবা এগুলোকে হোমোফোনস বলে, অথবা এগুলোকে ওয়ার্ডস অফেন কনফিউজড বা বাংলায় বলে সমচ্চারিত শব্দ। এগুলো প্রায় সময় আমাদের পরীক্ষা আসে, এগুলো যত্ন সহকারে আমাদেরকে পড়তে হবে। এরপরে আমি সরি যে এক্সাম্পলে যাব সেটি হচ্ছে at last they deserted, at last they deserted, at last they deserted, at last they deserted, at last এর পরে একটি কমা হবে, at last they deserted crime zone, at last they deserted crime zone. এই ডেজার্ট শব্দের অর্থ আমরা জানি, ডেজার্ট শব্দের অর্থ হচ্ছে মরুভূমি। এই ডেজার্ট শব্দের অর্থ মরুভূমি, কিন্তু এখানে যদি আপনাকে বলা হয়, এই যে আমি আরো একটু ভোল্ড করে দিচ্ছি, at last they deserted crime zone, তার মানে কি এটা মরুভূমি হবে? নেভার এভার, এটা কখনোই মরুভূমি হবে। তাহলে at last they deserted crime zone, at last they deserted crime zone, এখানে এই ডেজার্ট কিন্তু মরুভূমি অর্থে ইউজ হচ্ছে না। এখানে ডেজার্ট ইউজ হচ্ছে, এখানে ডেজার্ট ইউজ হচ্ছে ত্যাগ করা অর্থে, লিভ করা অর্থে। at last they leave, at last they left crime zone, at last they leave crime zone, at last they left crime zone, তারা অবশেষে ক্রাইম জোন কি করলো? ত্যাগ করলো। তারা অবশেষে ক্রাইম জোন কি করলো? ত্যাগ করলো। তাহলে এই ত্যাগ করা অর্থে আমরা এখানে ডেজার্ট শব্দটা ইউজ করেছি। তাহলে ডেজার্ট নিয়ে আমরা হোমোফোনস বা সমচ্চারিত শব্দগুলো ইংলিশে কি কি আছে একটু শিখে নিই। এই ডেজার্টের দুটো অর্থ আছে, একটি হচ্ছে মরুভূমি আর একটি হচ্ছে ত্যাগ করা। আমি আবার বলছি, এই যে এই ডেজার্টের দুটো অর্থ আছে, একটি হচ্ছে মরুভূমি আর একটি হচ্ছে ত্যাগ করা। ওকে, তাহলে এখানে আমরা ত্যাগ করা অর্থে আমরা ইউজ করেছি। এরপরে আমরা
এ ডেজার্ট মানে হচ্ছে সুইট মিট আফটার মিল। খাবারের পরে আমরা যে মিষ্টি ফলমূল বা মিষ্টান্ন খাই সেটাকে এই ডেজার্ট বলে। তাহলে প্রথম ডেজার্টের আমরা দুটো অর্থ পাই, একটি হচ্ছে কি মরুভূমি, আরেকটি অর্থ হচ্ছে ত্যাগ করা, ভার বর্তে, একটি নাউন অর্থ আর একটি ভার বর্তে। আর দ্বিতীয় ডেজার্টের আমরা দুটো একটি অর্থ পাই, সেটা হচ্ছে ফলমূল মিষ্টি খাবার দাবার। আমরা খাবারের পরে অনেক সময় ফলমূল অথবা মিষ্টি খাবার দাবার খাই, সেগুলোকে বলে ডেজার্ট। ওকে, এরপর আমরা চমৎকার আরেকটি জিনিস জানবো, যেটা আমাদের তাহলে আমরা ওয়ার্ডস অফেন কনফিউজড বা হোমোফোনস কেন শেখা দরকার, এই জিনিসটি আমরা জানলাম। এই সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের বিসিএস ইউনিভার্সাল একাডেমি থেকে প্রয়োজনে আমাদের ভোকাবুলারি শিটগুলো আপনি কালেকশন করুন, কালেকশন করে আপনি এগুলো পড়ুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে এটা পিডিএফ কপি পাঠিয়ে দিব। এখন আমি চমৎকার আরেকটি ভোকাবুলারি রিলেটেড কালেকশন দেখাচ্ছি। প্লিজ খেয়াল করুন। He died of overeating. He died of overeating. He died of overeating. Die of মানে হচ্ছে কোন ডিজিজে মৃত্যুবরণ করা, কোন রোগে মৃত্যুবরণ করা। Die of মানে হচ্ছে কোন রোগে মৃত্যুবরণ করা। Die of মানে হচ্ছে কোন রোগে মৃত্যুবরণ করা। তাহলে ওভার ইটিং কিন্তু কোনো রোগ নয়। ওভার ইটিং মানে হচ্ছে পেটুক, গ্লাটনি। গ্লাটনি যে স্বভাব সেটা হচ্ছে ওভার ইটিং। তাহলে এই যে ওভার ইটিং, এই ওভার ইটিং অতিরিক্ত খাওয়ার জন্য যদি কেউ মারা যায়, সেখানে আমরা ডাই অফ বলতে পারি না। তাহলে আমরা ডাই অফ এর পরিবর্তে আমরা এখানে ইউজ করব, আমরা এখানে ডাই অফ এর পরিবর্তে ইউজ করব হি died from overeating. Died from overeating. আপনি এক্সট্রা অথবা ওভার কোনো কাজ করে যদি আপনি মারা যান, আমি আবার বলছি, আপনি এক্সট্রা অথবা ওভার কোনো কাজ করে, অতিরিক্ত কোনো কাজ করে, অতিরিক্ত খেয়ে, অতিরিক্ত ঘুমিয়ে, অতিরিক্ত এক্সারসাইজ করে, অতিরিক্ত পরিশ্রম করে, মানে এক্সট্রা শব্দটি থাকবে অথবা ওভার শব্দটি থাকবে, তাহলে সেখানে আনডাউটেডলি আপনাকে আনসার করতে হবে ডাই ফ্রম। তাহলে অতিরিক্ত কোনো কাজ করে, এক্সট্রা ওভার কোনো কাজ করে কেউ মারা গেলে সেখানে আমাদেরকে আনসার করতে হবে ডাই ফ্রম। আর যদি কেউ কোনো ডিজিজে মারা যাচ্ছে, যেমন তাহলে আমাদের এখানে এই হি ডাইড অফ ওভার ইটিং হবে না, এটা অশুদ্ধ। আনসার হবে হি ডাইড ফ্রম ওভার ইটিং। আচ্ছা, আবার কেউ যদি কোনো অসুখে মারা যাচ্ছে, ডিজিজে মারা যাচ্ছে, তাহলে আপনি সেখানে লিখতে পারেন হি ডাইড অফ করোনা, হি ডাইড অফ, যেমন আমরা এক্সাম্পল লিখতে পারি হি ডাইড অফ করোনা। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, স্যার করোনা ভাইরাসে যদি কেউ মারা যায়, আল্লাহ সবাইকে সেভ করুক, সেখানে আমরা কি ইউজ করব? সেখানে আমরা ডাই অফ ইউজ করব। কোনো ডিজিজে কেউ যদি মারা যায় সেখানে ডাই অফ হবে। কেউ যদি ডায়রিয়ায় মারা যায়, কেউ যদি ডায়রিয়ায় মারা যায় অথবা কেউ যদি কলেরায় মারা যায়, দেখি he died of corona, he died of diarrhea, he died of cholera, he died of fever, he died of cancer. তাহলে কোন রোগে মারা গেলে সেখানে আমরা ডাই অফ ইউজ করতে পারি। এভাবে আমরা ডাই দিয়ে আরো কয়েকটা জিনিস শিখে ফেলি, যেমন হি died of, he died for language movement.
He died for language movement. ভাষা আন্দোলন অথবা দেশের জন্য অথবা মহৎ কারণে মারা গেল। কেউ যদি কোনো মহৎ কারণে মারা গেল, দেশের জন্য মারা গেল, স্বাধীনতা যুদ্ধে অথবা ভাষা আন্দোলনের কারণে অথবা দেশের অন্য কোনো প্রয়োজনে সে প্রাণ বিসর্জন দিল, কোনো মহৎ কাজে কেউ যদি মারা যায়, সেটা দেশের জন্য হোক, ভাষা আন্দোলনের জন্য হোক, যুদ্ধের জন্য হোক বা অন্য কোনো মহৎ কাজে কেউ যদি মারা যায়, সেখানে ইউজ হবে ডাই ফর। হি ডাইড ফর ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, হি ডাইড ফর কান্ট্রি। আর কেউ যদি হঠাৎ সাডেনলি মারা যায় তাহলে ডাই বাই। হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, অথবা এটাকে আমরা খুব সহজে বলি যে অ্যাক্সিডেন্টে মারা গেলে ডাই বাই, অ্যাক্সিডেন্টে মারা গেলে ডাই বাই। তাহলে হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। অনেকে মনে মনে প্রশ্ন করতে পারেন, স্যার এই যে ডাইড শব্দটি সবসময় আমরা অ্যাক্টিভ ভয়েসে দেখতে পাচ্ছি, এটা কি প্যাসিভ কেন হচ্ছে না? একটা জিনিস মনে রাখতে হবে, দুটো মোস্ট ইম্পর্টেন্ট শব্দ আছে যেটা আমাদের বিসিএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বিলং, BELONG, বিলং। বিলং এবং ডাই এই দুটো ভার্ব, আরো অনেকগুলো ভার্ব আছে, বিলং এবং ডাই এই দুটো ভার্বে কখনো প্যাসিভ হবে না, প্যাসিভ সেন্সে এগুলো ইউজ করা যাবে না, এগুলো প্যাসিভ ভয়েস হবে না। তাহলে একটি ডাই দিয়ে আমরা কত কিছু শিখতে পেলাম। ডাই ফ্রম মানে আমরা জানলাম অতিরিক্ত কোনো কিছু করে খেয়ে যদি আমরা কেউ মারা যায় তাহলে সেখানে ডাই ফ্রম। আর যদি কেউ কোনো ডিজিজে মারা যায়, ডাই অফ। কেউ যদি দেশের জন্য মারা যায়, মহৎ কারণে মারা যায়, সেটা হচ্ছে ডাই ফর। আর আমরা হঠাৎ কেউ মারা গেল, অ্যাক্সিডেন্টে কেউ মারা গেল, সেটা হচ্ছে ডাই বাই। এভাবে ডাই দিয়ে আরো অনেকগুলো প্রেপোজিশন ইউজ করা যায়। আমরা এই আমাদের 15 মিনিটস ক্লাসে আমরা জাস্ট গুরুত্বপূর্ণ সাজেশনমূলক কথাগুলোই বলি, ডিটেলস এখানে সবসময় আলোচনা করার সময় হয় না। তবে আমি এটা বলবো, এই ডাই দিয়ে আরো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো আছে, ডাই ইন কোথায় হয়, ডাই থ্রু কোথায় হয়, ডাই অন কোথায় হয়, ডাই আউট কোথায় হয়, ওকে, এগুলো একটু আপনারা জেনে নেবেন অথবা আমাদের থেকে শীট কালেকশন করে পড়ে নেবেন। আজকে আমরা খুব দুটো কারেকশনে খুব দুটো ইম্পর্টেন্ট বিষয় জানলাম, সেটা হচ্ছে কনফিউজিং ওয়ার্ডস এর ব্যবহার, হোমোপনস এর ব্যবহার, আর আরেকটি হচ্ছে ডাই এর স্পেশাল কতগুলো ব্যবহার। সবাই আজকে ক্লাসে আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। এভাবে আরো কতগুলো ইম্পর্টেন্ট সেগমেন্ট নিয়ে আমি আমার নেক্সট ক্লাসে আসছি, আমাদের সাথে স্টে করুন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম।